সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম এবং ধারার অঙ্কগুলো সমাধান করব। এর আগের ক্লাসে আমরা অনুক্রম এবং ধারার 1 নং যে প্রশ্নগুলো ছিল সেগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আমাদের পাশাপাশি এইগুলোর যে বেসিক বা যে প্রাথমিক ধারণা সেগুলো আমরা এর আগের ক্লাসে করে নিয়েছি। তো যারা আগের ক্লাসটি করেনি অবশ্যই দেখে আসবে, কেননা আমাদের আজকের আমরা যে 2 নং প্রশ্নটি সমাধান করব, এই প্রশ্নটি সমাধান করতে হলে আমাদের অবশ্যই আগের প্রাথমিক ধারণাগুলো জানা থাকতে হবে। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমাদের 2 নং প্রশ্নে বলেছে যে নিচের অনুক্রমগুলোর শূন্যস্থান পূরণ করো। তাহলে আমাদের এখানে কতগুলো অনুক্রম দেওয়া আছে, এরপর আবার কিছু কিছু অনুক্রম দেওয়া নেই। তো আমাদের এই অনুক্রমগুলো বের করে শূন্যস্থান পূরণ করতে হবে। তবে এক্ষেত্রে আমরা কিছু কিছু অনুক্রম মুখে মুখে বের করে পূরণ করতে পারবো, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা সমাধান করে আগের নিয়ম আমরা যে 1 নম্বর প্রশ্নগুলো সমাধান করেছিলাম এবং আমাদের সমাধান করে পদগুলো বা অনুক্রমগুলো বের করতে হবে। চলো আমরা প্রথম প্রশ্নটি দেখে নিই। তো আমাদের এখানে প্রথম প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে 2, 9, এরপর হচ্ছে 16। তাহলে আমাদের এখানে 3টি পদ দেওয়া আছে, প্রথম 3টি পদ দেওয়া আছে। এরপরে আমাদের এখানে যে চতুর্থ পদ, এই চতুর্থ পদটি দেওয়া নেই। এরপর হচ্ছে পঞ্চম পদ দেওয়া নেই। এরপর আমাদের ষষ্ঠ পদ দেওয়া আছে, কিন্তু সপ্তম পদ দেওয়া নেই। এখন আমরা একটা জিনিস দেখি যে আমরা শুরুতেই এই যে শূন্যস্থানগুলো পূরণ করুক, আমরা শুরুতেই সেটি সমান্তর অনুক্রম ধরে সমাধান করবো। যদি সমান্তর অনুক্রম মাধ্যমে যদি আমরা দেখি যে শূন্যস্থান পূরণ করা যায়, তাহলে সেই সমান্তর অনুক্রম মাধ্যমে করবো। আর যদি সমান্তর অনুক্রম না হয়, তাহলে আমরা পরবর্তীতে গুণোত্তর অনুক্রমে সেটি সমাধান করবো। তো প্রথমেই আমরা সমান্তর অনুক্রমের মাধ্যমে দেখি। তো আমরা যদি এই পার্থক্যগুলো বের করে যে কোনো পদ থেকে তার আগের পদ যদি আমরা বিয়োগ দিই, এখানে দ্বিতীয় পদ থেকে তার আগের পদ যদি আমরা 2 বিয়োগ দিই, কত থাকে? 7 থাকে। আবার একইভাবে আমরা যদি 16 থেকে যদি 9 বিয়োগ করি, তাহলেও কত থাকে? 7 থাকে। তারপর আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকবার কিন্তু পার্থক্য 7 করে, অর্থাৎ দ্বিতীয় প্রথম ছিল আমাদের 2, তার সাথে 7 যোগ করলে হয় 9, আবার 9 এর সাথে 7 যোগ করলে হয় 16। তারপরে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকবার পার্থক্য 7 করে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা যদি 16-র সাথে যদি এখন 7 যোগ করি, কত হয়? 16-র সাথে যদি আমরা 7 যোগ করি, তাহলে এখানে হবে আমাদের 23। তাহলে আমাদের এই পদটি হবে 23। আবার 23-এর সাথে যদি আমরা 7 যোগ করি, পরের পদটি পাবো। তাহলে 23-এর সাথে 7 যোগ করলে হয় 30। আবার এরপর আমাদের এখানে ষষ্ঠ পদটি দেওয়া আছে। এখন সপ্তম পদ বের করতে হলে এই যে ষষ্ঠ পদের সাথে আমরা 7 যোগ করে দেবো। তাহলে 37-এর সাথে যদি আমরা 7 যোগ করি, তাহলে হয় 44। তাহলে এভাবে আমরা মুখে মুখে এটি সমাধান করতে পারি। তো পাশাপাশি আমরা এটিকে অঙ্কের নিয়মে সমাধান করতে পারি। তো আমাদের 2 নং প্রশ্নের যে প্রথম প্রশ্নটি যে 2, 9, 16, এরপর আমাদের এখানে যে দ্বিতীয় যে চতুর্থ পদ এটি দেওয়া নেই। এরপর আমাদের এখানে পঞ্চম পদ সেটিও দেওয়া নেই। ষষ্ঠ পদ দেওয়া আছে, আবার আমাদের এখানে সপ্তম পদ দেওয়া নেই। তো আমাদের এই 3টি পদ বের করতে হবে। তো আমরা লিখে নিয়েছি যে এখানে যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ হচ্ছে কত? এখানে আমাদের 9 আর প্রথম পদ হচ্ছে 2। তাহলে 9 থেকে আমরা যদি 2 বিয়োগ করি, তাহলে কত থাকে? 7 থাকে। আবার তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, তাহলে তৃতীয় পদ হচ্ছে আমাদের এখানে 16, এরপরে আমাদের দ্বিতীয় পদ হচ্ছে 9। তো 16 থেকে 9 বিয়োগ দিলে আমাদের কত হয়? 7 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকবার পার্থক্য বা বিয়োগফলগুলো কি হচ্ছে? সমান হচ্ছে। তার মানে আমরা বলতে পারি অনুক্রমটি হচ্ছে একটি সাধারণ অনুক্রমটি হচ্ছে আমাদের একটি সমান্তর অনুক্রম। আমরা এখানে গুণোত্তর লিখছি, এটা গুণোত্তর, এটা হবে সমান্তর অনুক্রম। তাহলে অনুক্রমটি হবে একটি সমান্তর অনুক্রম। এটি হবে আমাদের একটি সমান্তর অনুক্রম। আচ্ছা, তাহলে যেহেতু অনুক্রমটি সাধারণ অন্তর সমান, অর্থাৎ আমরা যে কোনো পদ থেকে তার আগের পদকে যদি বিয়োগ দিই, যেমন দ্বিতীয় পদ থেকে তার আগের পদ প্রথম পদকে বিয়োগ দিলে আমরা 7 পাই। আবার তৃতীয় পদ থেকে তার আগের পদ দ্বিতীয় পদকে বিয়োগ দিলেও 7 পাই। তার মানে এখানে প্রত্যেকবার কিন্তু পার্থক্য কি হচ্ছে? সমান হচ্ছে। এখানেও 7, এখানেও 7। তার মানে পার্থক্য যেহেতু সমান, সেটি একটি আমাদের সমান্তর অনুক্রম। এখন আমরা জানি যে যেহেতু এখানে 7 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমাদের পরের পদটি বের করতে হলে কি করতে হবে? এখানে তৃতীয় পদের সাথে যদি আমরা 7 যোগ করে দিই, চতুর্থ পদের সাথে 7 যোগ করলে পঞ্চম পদের সাথে 7 যোগ করলে আমাদের ষষ্ঠ পদ, এরপর ষষ্ঠ পদের সাথে 7 যোগ করলে আমরা সপ্তম পদ পেয়ে যাবো। তার মানে প্রত্যেকবার আমরা 7 করে কি করবো? বৃদ্ধি করবো। তো এখানে আমাদের এখন বের করতে হবে এই যে চতুর্থ পদটি। তো চতুর্থ পদ সমান তৃতীয় পদ প্লাস 7, অর্থাৎ আমাদের যে সাধারণ অন্তর যেটি 7 তৃতীয় পদের সাথে, সেটি আমরা যোগ করলে আমরা চতুর্থ পদ পাবো। তাহলে এখানে তৃতীয় পদ দেওয়া আছে 16, আমাদের প্রশ্নের মধ্যে এই যে তৃতীয় পদ 16 দেওয়া আছে। এই 16-এর সাথে আমরা যদি 7 যোগ করি, তাহলে কত পাই? 23 পাই। তাহলে এটি হচ্ছে আমাদের চতুর্থ পদ। এরপর আমাদের বের করতে হবে পঞ্চম পদ। তো পঞ্চম পদ সমান এই যে চতুর্থ পদ যেটি বের করছি 23, এই চতুর্থ পদের সাথে আমরা 7কে যোগ করে দিলে পঞ্চম পদ পাবো। তাহলে 23 আর 7 যদি আমরা যোগ করি, কত হয়? 30 হয়। আবার সপ্তম পদ বের করতে হবে আমাদের। এই যে সপ্তম পদ বের করতে হলে আমাদের এখানে ষষ্ঠ পদ দেওয়া আছে। তো আমরা ষষ্ঠ পদের সাথে যদি 7 যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো? সপ্তম পদটি পেয়ে যাব। তাহলে আমাদের অনুক্রমটি হবে কি? 2, 9, 16। তো আমাদের এখানে বের করতে হয়েছে 23,
এরপর হচ্ছে 30, এরপর হচ্ছে আমাদের 44, অর্থাৎ এই তিনটি আমাদের শূন্যস্থান পূরণ করতে হয়। তাহলে আমাদের এই অনুক্রমটি হবে 2, 9, 16, 23, 30, 37, এরপর হচ্ছে 44। আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি সেটি আমরা একটু দেখে নিই, এগুলো একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে -35, অর্থাৎ আমাদের এখানে প্রথম পদ দেওয়া আছে, এরপর আমাদের দ্বিতীয় পদ দেওয়া নেই, তৃতীয় পদ দেওয়া নেই, আবার চতুর্থ পদ এবং পঞ্চম পদ দেওয়া আছে, এরপর আবার আমাদের ষষ্ঠ পদ দেওয়া নেই। এখন এই অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করতে পারি, চলো আমরা দেখে নিই। তো আমরা দ্বিতীয় প্রশ্নটির প্রথমেই লিখেছি যে প্রথম পদ এ সমান -35, অর্থাৎ এখানে আমাদের প্রথম পদ কিন্তু দেওয়াই আছে -35। এখন আমাদের এখানে সাধারণ অন্তর বের করতে হবে। তো আমরা জানি সাধারণ অন্তর কিভাবে বের করে, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করে। তাহলে এখানে আমার দুইটি পদ পরপর আছে, কোনতম পদে গিয়ে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ এটি হচ্ছে চতুর্থ পদ আর এটি হচ্ছে পঞ্চম পদের, এই দুইটি পদ থেকে আমরা সাধারণ অন্তরকে বের করে নেব। তাহলে এই যে পঞ্চম পদ থেকে তার আগের পদ, অর্থাৎ এই চতুর্থ পদকে আমরা বিয়োগ করবো। তাহলে পঞ্চম পদ বিয়োগ চতুর্থ পদ, তাহলে পঞ্চম পদ হচ্ছে এখানে কত 5, আমরা 5 লিখেছি, এই যে মাইনাসের মাইনাস, আর এখানে যে চতুর্থ পদ হচ্ছে -5। তো এখানে চতুর্থ পদ যেহেতু -5, এই কারণে আমরা এখানে ব্র্যাকেট সহ ব্যবহার করছি, যে মাইনাস নাইলে একসাথে দুইটা মাইনাস হয়ে যায় এই কারণে। তাহলে আমরা যদি এখানে 5 এ 5 বসাই, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তো 5 আর 5 যদি আমরা যোগ করি তাহলে হয় 10। তাহলে আমরা কিন্তু সাধারণ অন্তরটা পেয়ে গেছি। সাধারণ অন্তর পেয়েছি আমরা কত, সাধারণ অন্তর ডি সমান পেয়েছি 10। তাহলে আমরা যেহেতু প্রথম পদে পেয়েছি, এরপর আমাদের সাধারণ অন্তরও পেয়েছি, এখন পরবর্তী পদগুলো আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তো আমরা একটা সূত্র ব্যবহার করে সহজে নির্ণয় করতে পারি, সেটি হচ্ছে যে সমান্তর অনুক্রম গঠনের সূত্রটি হচ্ছে প্রথম পদ এ, দ্বিতীয় পদ হচ্ছে a প্লাস ডি, তৃতীয় পদ a প্লাস 2d, এরপর চতুর্থ পদ a প্লাস 3d, পঞ্চম পদ a প্লাস 4d, এরপর যদি আমরা ষষ্ঠ পদ বের করি তাহলে a প্লাস 5d, সপ্তম পদ বের করলে a প্লাস 6d, অর্থাৎ এইভাবে আমাদের চলতে থাকবে ধারাবাহিকভাবে ধারাটি। তো আমরা কিন্তু আগের যে ক্লাসে এর প্রাথমিক আলোচনা করেছিলাম, এই যে আমাদের সমান্তর ধারা গঠনের সূত্রটি আমরা আগের ক্লাসে লিখে দিয়েছিলাম। তো আগের ক্লাসটি দেখলে বিস্তারিত আরও জানতে পারবে। তো এখন আমরা জানি যে সমান্তর অনুক্রম হচ্ছে আমাদের এটি। তো আমাদের যেহেতু প্রথম পদ আমরা এই কিন্তু দেওয়াই আছে, আমাদের এই প্রথম পদেই দেওয়াই আছে -35। তো আমাদের প্রথম পদ বের করার দরকার নেই, আমাদের এখন বের করতে হবে কি কি পদ, এই যে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরপর হচ্ছে যে চতুর্থ, পঞ্চম দেওয়া আছে, এরপর হচ্ছে ষষ্ঠ পদ। তাহলে দ্বিতীয়, তৃতীয় এবং ষষ্ঠ পদ বের করতে হবে। তো আমরা জানি যে দ্বিতীয় পদ বের করতে হলে কি করতে হবে, a প্লাস ডি, অর্থাৎ এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদের সূত্র হচ্ছে a প্লাস ডি। তাহলে এর মান কত, এর মান হচ্ছে -35। এই যে আমরা শুরুতেই লিখেছিলাম যে এর মান হচ্ছে -35, অর্থাৎ এর সমান হচ্ছে প্রথম পদ, আর ডি সমান আমরা বের করেছি সেটি হচ্ছে 10। তাহলে a প্লাস ডি, তাহলে এর মান হচ্ছে -35 প্লাস 10, তো -35 আর প্লাস 10 দিলে হয় -25। তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। এরপর তৃতীয় পদ বের করতে হলে আমাদের তৃতীয় পদের সূত্র হচ্ছে কি, এটা প্রথম, দ্বিতীয়, এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ a প্লাস 2d। তাহলে এখানে a প্লাস 2d এর মান হচ্ছে -35 প্লাস, এর হচ্ছে এখানে 2 এর 2 এর মান বের করেছি, আর ডির মান বের করেছি আমরা কত 10। তাহলে এখানে -35 আর 2 এর 10 যদি আমরা গুণ করি কত হয় 20 হয়, আর -35 থেকে +20 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় আমাদের -15। এরপর আমাদের বের করতে হবে ষষ্ঠ পদ। তো ষষ্ঠ পদের ক্ষেত্রে আমাদের a প্লাস 5d, অর্থাৎ সবসময় রাখবেন যে আমাদের দ্বিতীয় পদের ক্ষেত্রে a প্লাস ডি, তৃতীয় পদের ক্ষেত্রে a প্লাস 2d, অর্থাৎ যখন যে পদ বের করবো তার থেকে কিন্তু এখানে 1 কম হবে। যদি তৃতীয় হয় এখানে 2 হবে, চতুর্থ হলে এখানে 3 হবে, পঞ্চম হলে এখানে 4 হবে, অর্থাৎ যততম পদ বের করবো তার থেকে এখানে এক সংখ্যা কমে লিখবো আমরা। তাহলে এখানে যেহেতু ষষ্ঠ পদ বের করবো তাহলে আমাদের এখানে a প্লাস 5d হবে। তাহলে এর মান হচ্ছে -35 প্লাস 5 এর 5 বসিয়েছি আমরা, আর ডির মান হচ্ছে কত 10। এটা আমরা আগে বের করে নিয়েছি যে ডির মান এই যে 10। এখন আমরা যদি এগুলো ক্যালকুলেশন করি যে -35 আর এখানে প্লাসের প্লাস, আর 5 10 কত হয় 50, তাহলে -35 আর 50 যদি আমরা কি করি ক্যালকুলেশন করি তাহলে হয় +15। তো আমরা এখন যদি অনুক্রমটি গঠন করি তাহলে হয় 35 -35, এটি আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এর হচ্ছে -25, এটি আমরা বের করেছি। এর হচ্ছে -15, এটি আমরা বের করেছি। এরপর হচ্ছে যে -5, এরপর হচ্ছে +5, এটি প্রশ্নে দেওয়া ছিল। আবার এখানে আমাদের 15, এটি আমরা বের করেছি, অর্থাৎ যার নিচে আন্ডারলাইন দেওয়া আছে সেটি আমরা বের করে সমাধান করেছি। তো এইভাবে আমরা কি করতে পারি, সমস্যাটি সমাধান করতে পারি। তাহলে আমাদের এখানে প্রথমটি হবে যে আমাদের এটি হবে এখানে -25, এরপর এখানে এটি হবে -15, আর এটি হবে শুধু +15। তো এইভাবে আমরা এটি সমাধান করব। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর প্রশ্নটি যদি দেখি, যে 3 নম্বরে কিন্তু আমাদের আগের প্রশ্নে প্রথম পদ দেওয়া ছিল, কিন্তু এই যে প্রশ্নে কিন্তু আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ কোনোটি দেওয়া নেই। তো এখন যদি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ কোনোটি দেওয়া না থাকে, আমরা সেটিকে কিভাবে সমাধান করব চলো দেখে নিই। তো আমরা 3 নম্বর যে প্রশ্নটি
তো সেটা আমরা লিখেছি যে আমাদের এখানে শুধু দেওয়া আছে চতুর্থ পদ এবং পঞ্চম পদ, এই দুটি পদ দেওয়া আছে। তো আমরা সাধারণত ডিমান্ড বের করে নিই। তো সাধারণত ডিমান্ড কীভাবে বের করতে হয়, যে কোনো পদ থেকে তার আগের পদকে বিয়োগ করতে হয়। তাহলে এখানে দেওয়া আছে কোন পদ, পঞ্চম পদ। তো পঞ্চম পদ থেকে আমরা তার আগের পদ হচ্ছে চতুর্থ পদ, সেটি বিয়োগ করবো। তাহলে এখানে পঞ্চম পদ হচ্ছে -4, আর এখানে মাইনাসের মাইনাস, তার আগের পদ হচ্ছে 5। তাহলে -4 এবং -5 একসাথে হয় -9। তাহলে আমরা সাধারণত পেয়ে গেলাম কত, -9। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের আগের অঙ্কটিতে এর মান অর্থাৎ প্রথম পদ দেওয়া থাকার কারণে বা আমাদের থাকার কারণে আমরা এই যে সূত্রটি ব্যবহার করে মানগুলো বের করছি। কিন্তু এখন যেহেতু আমাদের এর মান দেওয়া নেই, তো আমরা একটু বিকল্প পন্থা অবলম্বন করব। তো এই ক্ষেত্রে আমরা যে মানটি বের করব সেটি হবে যে তৃতীয় পদ সমান, অবশ্যই একটা জিনিস মনে রাখবে, সেটি হচ্ছে যদি আমরা আগের পদগুলো বের করি, এই যে আমাদের এখানে কত রয়েছে, এখানে আমাদের 5 রয়েছে, অর্থাৎ এই 5টি হচ্ছে চতুর্থ পদ। অর্থাৎ আগের মানগুলো বের করতে হলে এই পদগুলো থেকে যে আমরা ডি এর মান যে সাধারণত বের করেছি সেগুলো বিয়োগ করলে আমাদের আগের পদগুলো বের হবে। আর পরের পদ বের করতে হলে আমাদের এই সংখ্যাগুলোর সাথে সাধারণত যোগ করতে হবে। তাহলে সহজ কথা হচ্ছে, যদি আমাদের কোনো দ্বারার আগের পদ বের করতে হয়, যেমন এখানে আমাদের যে প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা হচ্ছে আমাদের এই যে 5 বা চতুর্থ পদের আগের পদগুলো, এগুলো বের করতে হলে আমাদের এই পদ থেকে সাধারণত ডিটাকে আমরা বিয়োগ করব। আর এই যে 4-এর পরের যে পদ সেটি বের করতে হলে এটির সাথে আমরা সাধারণতকে যোগ করব। যেমন আমরা যদি দেখি যে আমাদের এখানে তৃতীয় পদ নেই, তৃতীয় পদ বের করতে হবে। তো তৃতীয় পদ বের করতে হলে কীভাবে বের করবো, তৃতীয় পদ সমান এই যেখানে চতুর্থ পদ দেওয়া আছে, এই চতুর্থ পদ থেকে আমরা যে সাধারণত ডির মান বের করছি 9, সেটি কি করব, বিয়োগ করবো। তো চতুর্থ পদ -d, এখানে চতুর্থ পদ কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, 5 এর হচ্ছে সূত্রের মাইনাসের মাইনাস বসিয়েছি, এরপরে ডির মান হচ্ছে আমাদের -9। তো এখানে -9, তো এখানে 5 এর 5 মাইনাসে মাইনাসে গুণ দিলে হয় প্লাস, 5 আর 9 হয় কত, 14। আবার একইভাবে আমরা দ্বিতীয় পদ যদি বের করি, তাহলে দ্বিতীয় পদ বের করব তৃতীয় পদ থেকে সাধারণ অন্তর বিয়োগ করে। তাহলে তৃতীয় পদ আমরা কত পেয়েছি, তৃতীয় পদ পেয়েছি 14। তো আমরা তৃতীয় পদ থেকে সাধারণ অন্তর বিয়োগ করলে দ্বিতীয় পদ পাবো। তাহলে এই যে 14 মাইনাস সাধারণ অন্তর পেয়েছি 9। তো 14 মাইনাস আর সাধারণ অন্তর দিতে আমাদের মাইনাস আছে, এই কারণে আমাদের ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাহলে 14 আর মাইনাস মাইনাস হবে +9। তাহলে এখন আমাদের 14 আর 9 যদি আমরা ক্যালকুলেশন করি হয় 23। তাহলে 23 হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। এবার যদি আমরা প্রথম পদ বের করি, অর্থাৎ এই পদটি যদি বের করতে যাই, তাহলে আমাদের এই যে দ্বিতীয় পদ রয়েছে, এই দ্বিতীয় পদ থেকে ডির মান বাদ দিতে হবে। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ সাধারণত ডি। তো দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এখানে 23, যেটি আমরা বের করেছি একটু আগেই। আর এটা থেকে মাইনাস ডির মান -9টা আমরা বিয়োগ দেবো। তাহলে এখানে 23 আর মাইনাসে যদি আমরা গুণ করি হয় প্লাস, আর এখানে 9-এর 9, আর 23 আর 9 যদি আমরা ক্যালকুলেশন করি হয় 32। তাহলে আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ আমরা পেয়ে গেছি। তাহলে 32, 23, 14। তাহলে এটি আমাদের 32, 23 এবং 14 হবে এই যে পদগুলো। তাহলে আমরা যদি এখানে এখন এটি লিখি, এখানে হবে আমাদের 32, এটি হবে আমাদের 32, এরপরে এটি হবে আমাদের 23, এরপরে এটি হবে আমাদের 14। এখন আমাদের এই পদটি লাগবে। তো এই পদটি কীভাবে বের করবো, আমরা আগের পদগুলো বের করার সময় এই মানগুলো থেকে সাধারণত বিয়োগ দিয়েছিলাম, আর পরেরগুলোর ক্ষেত্রে আমরা যোগ করবো। অর্থাৎ এখানে এই যে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ দেওয়া আছে, এই পঞ্চম পদের সাথে আমরা যদি ডির মান কি করি, যোগ করে দেই, তখন আমরা এই পদটা পেয়ে যাবো। আর আগের পদ বের করতে আমরা ডির মানটাকে বিয়োগ করবো। এটাই হচ্ছে আমাদের নিয়ম, যে আগের পদ বের করতে বিয়োগ করে বের করতে হয়, পরের পদ বের করতে যোগ করে বের করতে হয়। তো আমরা পরের পদ বের করার সময়, অর্থাৎ ষষ্ঠ পদ বের করার সময় পঞ্চম পদ প্লাস ডি, আগেরগুলোর ক্ষেত্রে বিয়োগ করেছিলাম, যেহেতু আমাদের আগের পদ বের করতে হয়েছে। আর এখন যদি আমরা পরের পদ বের করবো, তো আমাদের পরেরগুলো বিয়োগ করতে হবে। তো পঞ্চম পদ প্লাস ডি, তো পঞ্চম পদ হচ্ছে এখানে -4, আর এই প্লাসের প্লাস, আর ডি মান হচ্ছে -9। তো -4 আর প্লাস মাইনাস হয় এখানে মাইনাস। তো -4 আর -9 হয় আমাদের কত, -13। তো আমাদের অনুক্রমটি হবে -32, এর হচ্ছে সরি 32, এর হচ্ছে 23, 14, এর হচ্ছে যে -13। তো আমাদের এই চারটি পদ আমরা বের করে নিয়েছি এভাবে। আশা করি অঙ্কটিতে তোমাদের আর সমস্যা হবে না পরবর্তীতে। আচ্ছা, এরপর আমরা যদি পরবর্তী প্রশ্নটি দেখি, এই পরবর্তী প্রশ্নটি আমাদের গুণোত্তর অনুক্রমের মাধ্যমে করতে হবে। তো গুণোত্তর যে ধারা রয়েছে বা অনুক্রম রয়েছে, সেই নিয়ম অনুসারে এটি সমাধান করতে হবে। এটি আমাদের সমান্তর অনুক্রমে সমাধান করা যাবে না। চলো আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করি। আমরা তো এখানে 1, 2 এই তিনটি সমাধান করছি। এখন আমরা 4 নম্বরটা সমাধান করব। তো 4 নম্বর প্রশ্নটি আমরা শুরুতে লিখেছি যে প্রথম পদ আমাদের এখানে দেওয়া নেই, দ্বিতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদ দেওয়া আছে, আবার এখানে চতুর্থ পদ আর পঞ্চম পদ দেওয়া নেই। আমাদের এখানে প্রথমে বের করতে হবে, যেহেতু আমাদের প্রথম পদ দেওয়া নেই, আমাদের সাধারণ অনুপাত বের করতে হবে। যেহেতু আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে হয় সাধারণ অনুপাত, আর সমান্তর ধারার বা সমান্তর অনুক্রমের ক্ষেত্রে হয় সাধারণ অন্তর। তো
তো আমাদের সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়, আর সাধারণ অনুপাতকে প্রকাশ করা হয় আর দ্বারা। আমাদের সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ থেকে বিয়োগ দিতে হয়, যে কোনো পদকে তার আগের পদ দ্বারা বাদ দিতে হয়, গুণোত্তর দ্বারা ক্ষেত্রে দিতে হয় বাদ। তাহলে আমাদের এখানে প্রথম দ্বিতীয় তৃতীয়, এই তৃতীয় পদকে তার আগের পদ কত ছিল, দ্বিতীয় পদ ছিল, সেটি দ্বারা ভাগ করলে আমরা সাধারণ অনুপাতের মান পেয়ে যাবো। তাহলে 50x³ থেকে আমরা যদি 50x³ যদি আমরা 10x² দ্বারা ভাগ করি, তাহলে যদি আমরা দেখি 50কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে 5 হয়, আর x³ আর x² যদি আমরা ভাগ করি তাহলে শুধু থাকে x। তাহলে আমাদের সাধারণ অনুপাত পেয়েছি আমরা কত, 5x। এখন আমাদের এখানে প্রথম পদ দেওয়া হয়, তো আমাদের এখানে প্রথম পদ বের করতে হবে। তো প্রথম পদ বের করার ক্ষেত্রে আমরা এখানে কি করব, এই যে দ্বিতীয় পদ রয়েছে, এই দ্বিতীয় পদকে যদি আমরা সাধারণ অনুপাতের মান দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা এর মান পেয়ে যাব। তাহলে আমাদের এখানে দ্বিতীয় পদ কত রয়েছে, দ্বিতীয় পদ রয়েছে এখানে 10x², আর এটা প্রথম পদ হচ্ছে আর এর মান হচ্ছে বা সাধারণ অনুপাত হচ্ছে 5x। তো আমাদের এই যে 10x² যদি আমরা 5x দ্বারা ভাগ করি তাহলে আমরা প্রথম পদের মান পেয়ে যাবো। তো আমরা লিখেছি যে অনুক্রমের প্রথম পদ এই সমান, আমাদের এর মান বের করতে হলে যে দ্বিতীয় পদ, অর্থাৎ এই যে দ্বিতীয় পদের আগের পদটি তো প্রথম পদ, তো আমাদের এই কারণে দ্বিতীয় পদ থেকে দ্বিতীয় পদকে সাধারণ অনুপাত দ্বারা ভাগ দিতে হবে। তাহলে দ্বিতীয় পদ ভাগ সাধারণ অনুপাত আর, অর্থাৎ এই সাধারণ অনুপাত যে আর সেটি ভাগ দিতে হবে আমাদের। তো আমাদের এখানে দ্বিতীয় পদ হচ্ছে 10x², সেটা আমরা লিখেছি, আর এই যে সাধারণ অনুপাত বা আর মান কত বের করেছি আমরা, 5x, এটিকে আমরা 5x দ্বারা ভাগ করবো। এখন আমরা যদি দেখি যে 10কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি কত হয়, 2 থাকে, আর x²কে x দ্বারা ভাগ দিলে শুধু x থাকে। তাহলে আমাদের আর এর মানও পেয়েছি, এর মানও পেয়েছি। এখন আমাদের তাহলে প্রথম পদ কিন্তু আমরা পেয়ে গেছি, প্রথম পদ বের হয়েছে আমাদের এখানে 2x, প্রথম পদ কত বের হয়েছে, 2x বের হয়েছে। এখন আমাদের লাগবে চতুর্থ পদ আর পঞ্চম পদ। তাহলে চতুর্থ পদ আর পঞ্চম পদ আমরা বের করতে পারি সূত্র ব্যবহার করে, বা অন্যভাবে বের করা যায়, যদি আমরা এখানে এই যে 50x³ সাথে যদি আর এর মান গুণ করি তাহলে আমাদের পরের মানগুলো বের হবে। অর্থাৎ আগের মানগুলো বের করতে আমাদের পদগুলোকে ভাগ করতে হয়, আর পরের মান বের করতে হলে আমাদের পদগুলোকে আর দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখানে যে তৃতীয় পদকে আর এর মান দ্বারা 5x দ্বারা গুণ করলে আমরা এই পদ পাবো, এরপর আমাদের আবার এই পদকে যদি আমরা আবার 5x দ্বারা গুণ করি তাহলে পরের পদটি পাবো। এভাবে করতে পারি, আর এছাড়া আমরা গুণোত্তর অনুক্রমের সূত্র ব্যবহার করেও করতে পারি। তো আমরা জানি যে গুণোত্তর অনুক্রমের সূত্র হচ্ছে a প্লাস ar প্লাস ar³ প্লাস ar⁴, অর্থাৎ এই হচ্ছে আমাদের এখানে প্রথম পদ, এটি দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। তাহলে এখানে আমাদের এটি হচ্ছে গুণোত্তর অনুক্রমের সূত্র। এখন আমাদের কোন কোন পদ লাগবে, আমাদের পদ লাগবে এখানে চতুর্থ পদ লাগবে। তো চতুর্থ পদ কোনটি, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এটি হচ্ছে আমাদের চতুর্থ পদ। আমাদের চতুর্থ পদ সমান ar⁴, তাহলে বা ar³। এখন আমরা যদি এটার মান দেওয়া আছে, আমাদের বের করা আছে 2x, আমরা 2x বসিয়েছি, আর আর মান আমরা কত বের করেছি, এই যে সাধারণ অনুপাত আর মান বের করেছি আমরা 5x, আমরা 5xও বসিয়েছি, আর এখানে এই যে পাওয়ার 3 এর 3 বসিয়েছি। এখন 2x এর 2x ইন্টু, এবং 5কে যদি আমরা কিউব করি তাহলে 5 5 25, 5 25 125 হয়, আর এখানে x³ বসিয়েছি। আর আমরা যদি 2কে যদি 125 দ্বারা গুণ করি তাহলে 250, আর x³ আর x যদি আমরা গুণ করি x⁴ হয়। অর্থাৎ আমাদের কোনো বৃত্তি, অর্থাৎ এখানে আমাদের এখানে x আর x এর দুইটি বৃত্তি যদি গুণাকার থাকে পরস্পর, তাদের পাওয়ারগুলো কিন্তু কি হয়, যোগ হয়। অর্থাৎ এখানে x এর উপরে কিন্তু আমাদের সূচক রয়েছে 1, আর এখানে সূচক রয়েছে 3, তো 3 1 আমাদের যোগ করলে কত হয়, 4 হয়। যেহেতু আমাদের এখানে দুটি পাশাপাশি গুণাকার রয়েছে, গুণাকার থাকলে পাওয়ার বা সূচকগুলো কিন্তু যোগ করতে হয়। এরপর আমরা যদি পঞ্চম পদ লাগবে আমাদের, এরপর আমাদের এইটা আমাদের চতুর্থ পদ আমরা বের করেছি, এরপর লাগবে আমাদের পঞ্চম পদ। তো পঞ্চম পদের সূত্র হচ্ছে ar⁴, আমরা যদি মান বসিয়ে দিই ar⁴, এর মান 2x, আর এর মান হচ্ছে 5x, আর এখানে পাওয়ার 4 এর পাওয়ার 4। আমরা যদি এখন 2x এর 2x এবং 5কে যদি আমরা পাওয়ার 4 করি তাহলে হয় 625, আর এখানে x⁴ এর x⁴, এবং 625 আর 2 যদি আমরা গুণ করি হয় 1250, আর x আর x⁴ এর গুণ করলে হয় x⁵। তাহলে আমাদের অনুক্রমটি কি হবে, 2x 10x², এর হচ্ছে 15x³, 250 x⁴, 1250 x⁵, এটি হবে আমাদের অনুক্রমটি। তাহলে আমরা আজকে 2 নং যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান করেছিলাম। তো পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে এই যে 3 নংয়ের যে খালি ঘরগুলো পূরণ করো সেগুলো আলোচনা করব। তো আমাদের এই 3 নং কিন্তু তুলনামূলক অনেক কাজ রয়েছে। আমাদের এখানে প্রায় 10টা ক্রমিক নং দেওয়া আছে। এই 10টা ক্রমিক নং প্রত্যেকটার আমাদের কোনোটা দেওয়া গেছে প্রথম পদ দেওয়া নেই, প্রথম পদ বের করতে হবে, কোনোটার পদ সংখ্যা দেওয়া নেই, পদ সংখ্যা বের করতে হবে, কোনোটার আমাদের এলতম পদের মান দেওয়া নেই, কোনোটার আবার সমষ্টি দেওয়া নেই। তো এগুলো আমাদের কিন্তু রাস করে বের করতে হবে, যার কারণে এগুলো করতে আমাদের একটু সময় লাগবে। তো পরবর্তী ক্লাসে আমরা 3 নং অঙ্কগুলো নিয়ে সমাধান করব। তো ক্লাসটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। তো আজকে ক্লাস অতটুকুই ছিল, সবাই সুস্থ ভালো থাকবে।
আল্লাহ হাফেজ।